বড়লোকরা অর্থনৈতিক সংকটকে ভালোবাসে। বড়লোকরা কখনোই অর্থনৈতিক সংকটকে তাদের জন্য কোনো খারাপ দিন মনে করে না। অর্থনৈতিক সংকট খারাপ হচ্ছে গিয়ে মধ্যবিত্তদের জন্য, নিম্নবিত্তের জন্য, আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য। বড়লোকরা অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে এবং অপেক্ষা করে কবে আবার অর্থনৈতিক সংকট আসবে। এই তিনটা কারণে অর্থনৈতিক সংকট বড়লোকদের জন্য খুবই পছন্দের একটা জিনিস। এবং কেন তারা ফাইন্যান্সিয়াল কেলেঙ্কারির জন্য এই তিনটা জায়গা থেকে তারা একদিকে যেমন পুরোপুরিভাবে সেফ, তাদের কোনো প্রবলেমই হয় না অর্থনৈতিক সংকটের কারণে, আরেকদিকে হচ্ছে তারা কীভাবে বড়লোক আরও বড়লোক হয়। এই তিনটা বিষয় বোঝা আপনার জন্য খুবই জরুরি। এই তিনটা জিনিস নিয়ে আজকের ভিডিও। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান, সাবস্ক্রাইব করুন। আপনাকে মনে রাখতে হবে, গরিব মানুষ এবং মধ্যবিত্ত যেভাবে টাকাকে বোঝে, এটা তাদেরকে বোঝানো হয়েছে টাকা সম্পর্কে ভুল ধারণা। এবং সেটা হচ্ছে কি, এটা যে আমরা আমাদের শ্রম এবং সময় এবং দক্ষতা দিব, তার বিনিময়ে আমি বেতন পাবো, তার বিনিময়ে আমার দোকান চলবে, তার বিনিময়ে আমি একটা লেটস একজন যে টিউশনি করে সে তার সময় দেয়, সে তার পড়াশোনা অভিজ্ঞতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে এবং তার বিনিময়ে, এই শ্রমের বিনিময়ে সে বেসিক্যালি কিছু টাকা পায়। এবং সে মনে করে যে যখন আমি এই শ্রম দিতে পারবো না তখন আমি টাকা পাবো না। সে কোম্পানিকে এভাবে মনে করে, সে সরকারি চাকরি, সে এইভাবে করে সে তার সারা জীবন সে মনে করে টাকা কামানোর একমাত্র উপায় হইল আমি আমার সময়, আমার অভিজ্ঞতা এবং আমি আমার যে দক্ষতা স্কিল, সেই স্কিলকে আমি যদি ইনভেস্ট করি, আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্স এবং আমার টাইম, এই তিনটা যদি আমি ইনভেস্ট করি কোনো নির্দিষ্ট জায়গায় প্রপারলি, তাহলে আমি আশা করতে পারি যে ওই আমার ইনপুট অনুযায়ী আমি একটা বেতন পাবো বা প্রফিট পাবো। বড়লোকরা অ্যাবসলিউটলি, বড়লোক বলতে যারা অনেক বড়লোক, তারা অ্যাবসলিউটলি এটাতে বিশ্বাস করে না এবং এটা সত্যি না। বিশ্বাস করার কোনো কারণও নাই। বড়লোকরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে টাকা টাকা বানায়, টাকা বাচ্চা দেয়, টাকাই টাকা বানায়। টাকাকে আপনি মানুষকে দিতে পারেন, তারপরে ইন্টারেস্ট নিতে পারেন, আবার টাকাকে আপনি স্ট্র্যাটেজিক্যালি বিনিয়োগ করতে পারেন, আবার টাকা, কারণ আপনার টাকা আছে বলেই আপনি প্রচুর পরিমাণে লেভারেজ বেনিফিট পাইতে পারেন, যেই জিনিসটা যারা গরিব এবং মধ্যবিত্ত তারা কখনো এটা বুঝতে পারে না, তারা এটা চিন্তা করতে পারে না, কল্পনাও করতে পারে না, যে জাস্ট বিকজ আমার টাকা বেশি, আমার সম্পত্তি বেশি, আমার অ্যাসেট বেশি, আমি বিশাল পরিমাণে আমি লেভারেজ পাবো, যেটার জন্য আমার কখনোই আমার সময় দেওয়ার, অভিজ্ঞতা দেওয়ার অথবা দক্ষতা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার অনেক টাকা আছে, এটাই আমার যোগ্যতা, যেটার জন্য আমি অনেক আইনের বাইরে কাজ করতে পারি অথবা আইনকে নিজের সুবিধা মতো তৈরি করে নিতে পারি, যেটা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত চিন্তাও করতে পারে না। এবং এই তিনটা জিনিসই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর চিন্তার বাইরে, যে তিনটা পয়েন্টে আমি বেসিক্যালি কথা বলবো এবং সেটা দিয়ে আমরা বুঝবো যে কেন অর্থনৈতিক কেলেঙ্কারি আসলে পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক একটা ঘটনা। বাঘের হরিণ খাওয়া অথবা বড় মাছের ছোট মাছকে খাওয়ার মতোই অর্থনৈতিক কেলেঙ্কারি আসলে পরিকল্পিত এবং এটা খুবই সাধারণ একটা বিষয় যে অর্থনৈতিক কেলেঙ্কারি হবে, কারণ যাদের কাছে টাকা আছে তারা এটা করবেই এবং তারা এটাদের বেনিফিটেড হবেই। প্রত্যেকটা অর্থনৈতিক সংকট থেকে বড় লোকরা ভীষণভাবে বেনিফিটেড হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে, পার্টিকুলারলি ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে আমেরিকা অর্থনৈতিকভাবে ভীষণভাবে বেনিফিটেড হয়েছে। এবার সেই ইতিহাসে আমরা আজকে যাবো না, আমরা আজকে যাবো বর্তমান যে অর্থনৈতিক ক্রাইসিস আছে ইউরোপ এবং আমেরিকাতে, যেটার সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বেলুনটা ফাটলে সবচেয়ে বেশি উপকৃত হবে কর্পোরেশনগুলা। কারণ ইউরোপ এবং আমেরিকার দেশগুলা ক্লিয়ারলি কর্পোরেশনগুলার নিয়মে চলে, কর্পোরেশনগুলোকে সার্ভ করার জন্য চলে। আমেরিকা এবং ইউরোপের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল তারা যেন ওই কর্পোরেশনগুলোকে আরো বড়লোক করে, ওইভাবে করেই কর্পোরেশনগুলা নিজেদেরকে পজিশন করছে। এখন যারা, তারপরেও আমি তো অনেকগুলো প্রমাণ, 5টা প্রমাণ দিলাম, তারপরেও যারা তারপরেও কনফিউশনে থাকে যে না আমার ইয়াহিয়া ভাই বাড়তি কথা বলে, ফালতু কথা বলে, মুসলমান হিসেবে বায়াস, তাদের জন্য একটা খুব ক্লিয়ার ওয়ার্নিং সাইন দেয়, সেটা হচ্ছে বাফেট ইন্ডিকেটর। বাফেট ইন্ডিকেটর কি? বাফেট ইন্ডিকেটর আমেরিকার বেশিরভাগ ইকোনমিস্ট এটাকে একটা ক্লিয়ার ওয়ার্নিং সাইন হিসেবে এটাকে কিন্তু তারা এগ্রি করে। অর্থাৎ বাফেট ইন্ডিকেটরকে তারা আসলে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর মনে করে। এটা একমাত্র ইন্ডিকেটর, এটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। বাফেট ইন্ডিকেটর জিনিসটা কি? সহজ ভাষায় বাফেট ইন্ডিকেটর হইল এটা ইন্ডিকেট করে যে একটা ইকোনমি কি একটা বড় রকম সংকটের দিকে যাচ্ছে কিনা, অথবা এটা কি আসলে একটা বিপদের দিকে যাচ্ছে কিনা, একটা অশনি সংকেত মাপার একটা উপায় হচ্ছে বাফেট ইন্ডিকেটর। বাফেট ইন্ডিকেটর খুব সহজভাবে হইলো যে একটা দেশের যে টোটাল যেই তাদের যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটকে যদি আমি তার জিডিপি দিয়ে ভাগ করে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে আমি যে পার্সেন্টেজটা পাই সেই পার্সেন্টেজটা ইন্ডিকেট করে, এটাকে বলে বাফেট ইন্ডিকেটর। বাফেট ইন্ডিকেটর স্বাভাবিক হচ্ছে 100 থেকে 120%। মানে হইল আপনার স্টক মার্কেট
ভাগ আপনার জিডিপি ইনটু 100%, এবং এটা রেজাল্ট যদি হয় বিটুইন 100 থেকে 120%, তাহলে আপনার বাফেট ইন্ডিকেটর বলে এটা একটা হেলদি অবস্থায় আছে। এটা যদি 150% ক্রস করে, তার মানে হইলো এটা একটা বিপদ সংকেত যে আসলে এই ইকোনমি কলাপস করার মতো, মানে হচ্ছে কি বিরাট রকম একটা কারেকশন হবে। কারেকশন মানেই হচ্ছে গিয়ে একটা অর্থনৈতিক একটা লম্বা সময় একটা সংকটের মধ্যে পড়বে, একটা বিরাট রকম মার্কেট কারেকশন হবে। আচ্ছা, এবং এই মার্কেট কারেকশনের ফেজগুলা, এই যে ওভার প্রাইস থেকে রেগুলার প্রাইসে আসাটা, এটা হচ্ছে গিয়ে বড় লোকদের সবচেয়ে সুবর্ণ সুযোগ এবং সময়। কেন আমি একটু পরে বলতেছি। এই মুহূর্তে আমেরিকাতে বাফেট ইন্ডিকেটর কি? বাফেট ইন্ডিকেটর হচ্ছে 220%, 150% থেকে অনেক বেশি, এবং এই 220% থেকে আস্তে আস্তে 250%-এর দিকে চলে যাচ্ছে। এখন আমরা যদি একটু গত 70 বছরে কোনো ইউরোপ এবং আমেরিকার কান্ট্রির এটা কখনো 200%-এর উপরে যায়ই নাই। যাওয়ার আগেই ইকোনমির অবস্থা 12টা বেজে গেছে, এবং ইকোনমি আবার ইনফ্লেশন হয়ে টোয়ে, কমার্শিয়াল স্পেসে লোক নাই, বেড়াছেড়া অবস্থা, চাকরি নাই, জিনিসপত্রের দাম বেশি ইত্যাদি। অর্থাৎ যখন এটা 200+ ক্রস করছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিপদ সীমার অনেক অন্যদিকে এটার অবস্থা। এবং এই যে ওয়ার্নিং সাইনটা, এই ওয়ার্নিং সাইনটা ইন্ডিকেট করে, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, 2007-8 সালের সময় আমেরিকাতে যে বড় রকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল, ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটার সময় বাফেট ইন্ডিকেটর ছিল 150%-এর থেকে একটু বেশি, আর এখন এটা 220%। তো এটা আরেকটা ইন্ডিকেশন যে আমেরিকার ইকোনমি কতটা একটা সিচুয়েশন আছে যেখানে একটা বড় রকম মার্কেট কারেকশন হবে, এবং সেই কারেকশনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে আমেরিকান মিডল ক্লাস। এবং আমেরিকা ইউরোপের মিডল ক্লাসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, এই বড় কারেকশনের সারা পৃথিবীর বড় বড় ইকোনমিগুলোও ধাক্কা খাবে। এখন আমরা আসি হচ্ছে কি যে তিনটা পদ্ধতিতে মিডল ক্লাস এবং নিম্নবিত্ত বাস খাইলেও কখনো বড় লোকরা বাস খায় না। এক নাম্বার হচ্ছে গিয়ে দে ক্যান বাই দ্য ডিপ। বাই দ্য ডিপের এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন একটা গ্রামে 1000 জন মানুষ থাকে এবং তাদের পানির উৎস একটাই, সেটা হইল একটা জোয়ার ভাটার একটা সমুদ্রের কাছে সে গ্রামটা। এখন কল্পনা করেন যে এই গ্রামে মাত্র 10 জন মানুষ আছে, যে 10 জন মানুষের কাছে পানিটা রাখার একটা ব্যবস্থা আছে, পানি রাখার একটা ব্যবস্থা আছে। অর্থাৎ তাদের কাছে বিশাল বিশাল বালতি আছে, বিশাল বিশাল ফ্রিজ আছে, যেখানে সে পানিটা চাইলে স্টোর করতে পারে। আর বাকি যত মানুষ আছে 990 জন মানুষ, তাদের কাছে পানি স্টোর করার কোনো উপায় নাই। এখন ধরেন মাসে 15 দিন জোয়ার থাকে, 15 দিন ভাটা থাকে। এটা কল্পনা করেন আপনি পৃথিবীর ইকোনমিটা, এই বাস্তবতা বোঝার জন্য। এখন স্বাভাবিকভাবেই যখন জোয়ার থাকে সবাই পানি পায়, যখন ভাটা থাকে তখন সবার একটা খুবই ছটফটানি অবস্থা, কারণ ভাটার সময় পানি অনেক কমে যায়। এই যে 10 জন মানুষ, এই 10 জন মানুষ কি করে, তারা ওয়েট করে ভাটার জন্য। কেন? কারণ জোয়ারের সময় তারা পানি জমাইতে পারে, ওইটা তার কাছে আছে। এই জোয়ারের সময় সে টাকাটা বেসিক্যালি এই পানিটাকে সে কি করে, সে জমায় রাখে, এবং ভাটার সময় সে বেশি দামে পানিটাকে বিক্রি করে। জোয়ারের সময় পানির অভাব নাই, তাই সে ফ্রিতে পানি পাচ্ছে, ভাটার সময় সে বেশি দামে পানিটা বিক্রি করতেছে। দিনে দিনে কি হয়, সে পানির দাম বাড়াইতেই থাকে। অর্থাৎ এই 10 জন বড় লোক হয়ে থাকে, এবং এক সময় দেখা যায় এই 10 জনের কাছে যে পরিমাণ টাকা আছে, পুরা গ্রামের কাছে ওই পুরা গ্রামের 990 জনের কাছে ওই টাকা নাই। এক্স্যাক্টলি আমেরিকার কর্পোরেশন এইভাবে কাজ করে। বাই দ্য ডিপ মানে হইল আপনি এমন একটা অ্যাসেট আপনার কাছে আছে, যেই অ্যাসেটের এক্সেস পৃথিবীর 99% মানুষের কাছে নাই। এখন ওই অ্যাসেটটাকে আপনি এমনভাবে কাজে লাগান যেটার কারণে আপনি আরো বেশি অ্যাসেট অ্যাকুমুলেট করতে পারেন, আরো টাকা আপনার কাছে আসে। আপনি হয়ে গেছেন চুম্বক যে লোহাকে টানে, আপনি খালি টাকা টানতেছেন, এবং কাদের কাছ থেকে টাকাটা আসতেছে? দিনের শেষে টাকাটা কিন্তু আসতেছে মধ্যবিত্ত আর নিম্নবিত্তর কাছ থেকে। এবং এক্স্যাক্টলি এইভাবে বাই দ্য ডিপের মাধ্যমে বারবার যখন অর্থনৈতিক কলাপস হয়, তখন বড় লোকরা অস্বাভাবিক কম দামে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের কাছ থেকে জিনিসটা কিনে নিতে পারে। তারপরে যখন আবার বাজার স্বাভাবিক হয়, তখন দেখা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত অনেক পিছিয়ে গেছে, আর তাদের টাকাটা চলে আসছে কর্পোরেশনের কাছে। লিগাল কিন্তু আনএথিক্যাল, এটাই হলো গিয়ে আমেরিকার আইন। লিগাল কিন্তু আনএথিক্যাল, কারণ ওই ল ওইটাকে সে তৈরি করছে হচ্ছে গিয়ে ওই কর্পোরেশনটা তাদের সুবিধার জন্য। যখন কোনো মার্কেট ক্র্যাশ করে, তখন স্বাভাবিকভাবে অনেকে চাকরি চলে যায়, নতুন চাকরি তৈরি হয় না, জিনিসপত্রের দাম বেড়ে যায়, হাউজিং ক্রাইসিস তৈরি হয়, নানা কিছু। কিন্তু যারা বড় লোক, তাদের কাছে তো অনেক বিশাল পরিমাণে অ্যাসেট নিয়ে তারা বসে থাকে, তাদের কাছে বিরাট টাকা নিয়ে তারা বসে আছে। সো তারা ওয়েট করে, যখন ক্র্যাশ করে তখন কি হয়, কমার্শিয়াল স্পেসের দাম 20-30% কমে যায়, বিজনেসের দাম 30-40% কমে যায়, কখনো কখনো 50% কমে যায়। স্টক মার্কেটের দাম, জিনিসপত্র কম দামে কমে যায়। অর্থাৎ স্টক ক্র্যাশ করা মানে কি, ওই কোম্পানিটার দাম বেড়ে গেছিল, এখন অনেক কমে গেছে। সো ধরেন একটা কোম্পানির দাম
কোম্পানির শেয়ারের দাম 100 টাকা হওয়ার কথা, এইটার প্রাইস ওভার ভ্যালুড হইতে হইতে 200 টাকা হয়ে গেছে। এখন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত এটা কেনে 200 টাকায় অথবা 150 টাকায়, আশা করে একটু প্রফিট করবে, একটু ডে ট্রেডিং করে, হেন করে তেন করে। কিন্তু যে বড় লোক সে ক্যাশ নিয়ে বসে আছে। আচ্ছা, বসে আছে কি কারণে বসে আছে? কারণ সে জানে যে এটা ওভার প্রাইসড। সে বাফেট ইন্ডিকেটর দেখতেছে, সবকিছু দেখতেছে, জানে এটা ওভার প্রাইস। সে জানে এনভিডিয়া 5 ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন জীবনেও হবে না। সো সে এখন যখন এই 100 টাকার জিনিসটার দাম 200 টাকার থেকে প্রাইস কারেকশন হয়ে যদি আপনার 80 টাকায় আসে, তখন সে কি করে? সে 80 টাকায় কিনে, কারণ সে জানে এটার অ্যাকচুয়াল প্রাইস 100 টাকার উপরে। এইটাকে বলে বাই দ্য ডিপ। মানে হইলো যখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় বা যে কোনো একটা ক্রাইসিসে জিনিসপত্রের দাম, স্টকের দাম, গোল্ডের দাম, বিটকয়েনের দাম, বাসাবাড়ির দাম, কমার্শিয়াল স্পেসের দাম যখন কমে যায়, ওইটার জন্য সে ওয়েট করে। ওয়েট করলে কি হয়? সে আন্ডার প্রাইসে জিনিসটা কিনতে পারে এবং সে তারপরে রেগুলার প্রাইসে অথবা দাম যখন আবার বাড়ে তখন সে করতে পারে। এখন এই যে অ্যাসেটটাকে সে অ্যালোকেট করতে পারে, এই টাকাটা কি কখনো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থাকবে? কোনোদিন থাকবে না। আমেরিকার দিকে তাকান। আমেরিকা হইল পৃথিবীতে কি বলবো ঋণের সাম্রাজ্য। লোকজনের স্টুডেন্ট লোন, কার লোন, হাউস লোন, রেকর্ড। আপনি জাস্ট একটু স্টাডি করেন, পৃথিবীর কোনো দেশের কখনো মানুষের এই পরিমাণে কার লোন, স্টুডেন্ট লোন, হাউস লোন কোনোদিন ছিল না। মানে এটা পৃথিবীতে এই জিনিস পাওয়া অসম্ভব যে এই পরিমাণ লোন একটা দেশের সাধারণ মানুষের থাকতে পারে, যেটা আমেরিকার অলরেডি আছে। ন্যাশনাল লোন একদিকে যেমন ন্যাশনালদের 38 ট্রিলিয়ন, আবার ইন্ডিভিজুয়াল পাবলিকের মধ্যেও এই লোনগুলোর অবস্থা, এবং ক্রেডিট কার্ড লোন 4টা লোন, ক্রেডিট কার্ড লোন, হাউস লোন, কার লোন, স্টুডেন্ট লোন, 4টা লোন রেকর্ড। আচ্ছা, তো এরা কোত্থেকে আপনার বাই দ্য ডিপ করতে পারবে না তো, কিন্তু বড় লোকরা পারবে। বড় লোকরা সময় মতো জিনিসটার দাম যখন করলো, টুপ করে সে কিনে ফেলবে। কেন? সে অ্যাসেট নিয়ে বসে আছে। মাঝখানে একটা লম্বা সময় ওয়ারেন বাফেটের যে মেইন কোম্পানি বার্কশায়ার, সে বেসিক্যালি 30 বিলিয়নের বেশি পরিমাণ ক্যাশ নিয়ে সে চুপ করে বসছিল। কেন? কারণ সে বলছে আমি ভালো কোম্পানি পাচ্ছি না, এবং সে এক্সপ্লেন করছে ভালো কোম্পানি মানে হইলো তার কাছে যেইটা ফিউচারে অনেক ভালো করবে কিন্তু কোম্পানিটার দাম কম। তার মানে হচ্ছে সে আসলে কি বুঝাতে চাচ্ছে? সে যা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে হি ওয়ান্টস টু বাই দ্য ডিপ। যখন তারপরে সে তার অনেক বড় টাকা কিছু সে মাইক্রোসফট অথবা গুগলে সে ইনভেস্ট করছে, কিন্তু মূল বিষয়টা যেটা হচ্ছে একটা সাধারণ মানুষ কখনোই চিন্তা করতে পারে না সেটা বিরাট পরিমাণ ক্যাশ নিয়ে সে বসে থাকবে। সে কেমনে বসে থাকবে? তার জিনিসপত্রের দাম বাড়তেছে, সে ব্যাংক থেকে লোন পায় না, তো সে তার তো সেই বাই দ্য ডিপ করার সুযোগই তার নাই। এখন যে বাই দ্য ডিপ করতে পারবে অটোমেটিক্যালি, তার মানে অর্থনৈতিক সংকট আসলে বড় লোককে বড় লোক বানায়। কারণ অর্থনৈতিক সংকটের সময় এসএমই সেক্টর, ছোট ছোট ব্যবসায়ীরা, ছোট যারা বাসা বাড়ি নিয়ে বসে আছে, আপনি কখন আপনার স্বপ্নের বাড়িটা বিক্রি করবেন? যখন আপনার চাকরি চলে যাবে। অর্থাৎ আপনার কখন চাকরি চলে যাবে? যখন অর্থনৈতিক সংকটে দেশ থাকবে। সো দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়লো, আপনার চাকরি চলে গেল, আপনার স্বপ্নের বাড়ি বিক্রি হইলো কম দামে, কার কাছে? ওই বড় লোকের কাছে, যে বাই দ্য ডিপে আপনার বাসাটা কিনে নিল। এভাবেই করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বিপদে পড়ে, তাদেরকে ঢাকা ছাড়তে হয়, তাদেরকে নিউ ইয়র্ক ছাড়তে হয়, একই কনসেপ্ট, এবং বড় লোকরা সেই জিনিসটাকে কিনে নেয়। এটা গেল প্রথম। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে বড় লোকরা বিশাল রকম সুবিধা পায়। আমি যদি আমেরিকা ইউরোপের কথা বলি, দেখা গেছে একটা সাধারণ মধ্যবিত্ত একটা লোন পাইতেছে 19% ইন্টারেস্টে, আর একটা বড় লোক ওই একই প্রজেক্টের জন্য, বিকজ তার বিরাট অ্যাসেট আছে, সে অনেক কিছুকে মর্গেজ করতে পারতেছে, তার বিরাট পোর্টফোলিও আছে, সে পাচ্ছে 9%-এ। কোথায় 19%, কোথায় 9%? এরকম বহু এক্সাম্পল আমেরিকা এবং ইউরোপে আছে, যে একটা সাধারণ মানুষ বিকজ তার অ্যাসেট কম, বিকজ তার পোর্টফোলিও ছোট, বিকজ তার কোম্পানি ছোট, সে লোন পাচ্ছেই না। লোন পাইলেও সে লোন পাচ্ছে সামান্য একটু লোন, কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি। আর একটা বড় লোক বিশাল টাকা পাচ্ছে, সে চাইলেই 50 মিলিয়ন, 100 মিলিয়ন সে লোন করতে পারতেছে ব্যাংক থেকে, এবং কত রেটে? সামান্য রেটে, কখনো 6%, 7% রেটে। তো এই যে আমরা বলি যে উন্নত বিশ্বে কখনো সবকিছু সাম্যাবস্থা, সুবিচার, কোথায় সুবিচার? এর থেকে অবিচারের আর কি আছে? আমরা যদি দেখি যে আমেরিকাতে এবং ইউরোপে এবং উন্নত ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে মানুষ কি করে, যারা বড় লোক হয় তারা হাজারো ভাবে ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু তাদের ট্যাক্স ফাঁকির নিয়মগুলো মজা হইল তারা এমনভাবে আইনটাকে তাদের জন্য বায়াস করে নিছে যে বড় লোকরা চাইলেই ট্যাক্স ফাঁকি দিতে পারে। অর্থাৎ মধ্যবিত্ত যেখানে লোন পায় না, বড় লোকদের সেখানে লোনের কোনো অভাব নেই, কারণ ব্যাংক খুবই কমফোর্টেবল বড় লোককে সে লোন দিবে। এখানে আরও একটা বিষয় আছে, যখন আপনি একটা ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নেন, তখন আপনাকে ব্যাংক ছিঁড়ে খাবে যদি আপনি দেরি করেন। কিন্তু আপনি যদি ব্যাংক থেকে 10,000 কোটি টাকা লোন নেন,
অথবা 5,000 কোটি টাকা লোন নেন আমেরিকান, মানে মানে কি বলবো, এই টাকাকে আপনি যদি ইউএস ডলারে কনভার্ট করে নেন, তখন কিন্তু ব্যাংক আপনাকে ছাড় ডাকবে, ব্যাংক আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। কেন? বিকজ প্র্যাকটিক্যালি বড় বড় কর্পোরেশন যাদেরকে ব্যাংক হিউজ পরিমাণে লোন দিছে, দে অ্যাকচুয়ালি ওন দ্য ব্যাংক টেকনিক্যালি। ওয়াই? বিকজ ওর ব্যবসা খারাপ করলে ব্যাংক বেতন দিতে পারবে না, ব্যাংকই বন্ধ হয়ে যাবে। তো একটা ছোট কোম্পানি, ব্যাংক তার ক্ষেত্রে অনেক স্ক্রুটিনি করে। একটা বিশাল কোম্পানি যাকে একটা ব্যাংক বিশাল টাকা দিয়ে বসে আছে, সেই কর্পোরেশনের কাছে ব্যাংক একটা স্লেভ। সো অর্থাৎ একটা মধ্যবিত্ত ব্যাংকের কাছে স্লেভ, আর একটা বিশাল বড় লোকের কাছে ব্যাংক হচ্ছে স্লেভ, আর ওই বড় লোকটা হচ্ছে মাস্টার। সো সে তার মতো করে বেনিফিট ব্যাংক থেকে সবসময় পায়। এখন যখন সে 6%-এ ইন্টারেস্টে পাচ্ছে আর আপনি 19% ইন্টারেস্টে পাচ্ছেন, এক তো হচ্ছে বড় লোকের কখনো ক্যাশের অভাব হয় না, 2 নম্বর হইল গিয়ে আপনি তো তার সাথে কখনোই কম্পিট করে পারবেন না। সে হয়তো মাত্র 6% ইন্টারেস্টে সে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করতেছে অন্য কোথাও, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে হয়তো বা অন্যান্য বিভিন্ন দেশে সে ইনভেস্ট করতেছে, বিটকয়েন ইনভেস্ট করতেছে, গোল্ডে ইনভেস্ট করতেছে, এবং সে সিম্পলি টাকা দিয়ে টাকা বানাচ্ছে। সে বছরে 6% ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংকে, কিন্তু সে অন্য কোথাও 15% কামাচ্ছে, প্রতি বছর 10% কামাচ্ছে। 10% অন 10% অন 50 মিলিয়ন অ্যাসেট। তো 50 মিলিয়নের 10% তো বিশাল ব্যাপার। সে খালি টাকা দিয়ে টাকা বানাচ্ছে, তাকে সময় দিতে হচ্ছে না, অন্য কিছু করতে হচ্ছে না। ওকে, 3 নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি তারা ভ্যাট ট্যাক্সকে ফাঁকি দিতে পারে, এবং ভ্যাট ট্যাক্সকে ফাঁকি দেওয়া পৃথিবীর একটা উন্নত বিশ্বে একটা নর্ম। আমরা মনে করি বাংলাদেশের মানুষ ভ্যাট ট্যাক্স দেয় না, বাট আসলে সত্যিকার অর্থে বড়লোক দেশগুলোতে ভ্যাট ট্যাক্স না দেওয়াটা তাদের কাছে একটা আর্টের মতো। তারা আইনটাকে এমনভাবে তৈরি করে নিছে যেখানে আইনের মধ্যে কোনো মোরালিটি নাই। মধ্যবিত্ত যেখানে, ধরেন একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্কে অথবা ইউরোপের লন্ডনে, লেটসে, যেখানে একটা মধ্যবিত্ত, যে লেটসে ইউকেতে এনএইচএসে যে নার্স বা ডাক্তার কাজ করে অথবা ক্যালিফোর্নিয়াতে কাজ করে, তার একজন 30, 40, 45% পর্যন্ত ভ্যাট ট্যাক্স দেয়। মানে আপনার ইনকাম যদি হয় 100 টাকা, 100 টাকার মধ্যে 40 টাকা নাই। আচ্ছা, কিন্তু আপনি যদি ইলন মাস্ক হন, আপনি কোনো স্যালারি নেবেন না, আপনি নেবেন স্টক নিলেন, আপনি ভ্যাট ট্যাক্সে বিশাল লাভ। আপনি স্টক নেবেন, ওই স্টকের এগেনস্টে আপনি ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, লোনের এগেনস্টে ভ্যাট ট্যাক্স নাই অথবা খুবই কম। খেয়াল করছেন কত বড়, মানে কেমন ওরা স্যালারি নিবে না, ওরা পুরো টাকাটা নিবে হচ্ছে গিয়ে স্টকে, ওই স্টকের এগেনস্টে সে ব্যাংকের থেকে লোন নিবে, ব্যাংকের ওই লোন দিয়ে সে খরচ করবে সবকিছু, এবং লোন যদি সে ফেরত দিতে না পারে তাও আলটিমেটলি তার স্টক কিছু যাবে, কিন্তু তাকে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না বা খুব কম দিতে হচ্ছে। তার একটা মানুষের বেতন যদি হয় 100K অথবা 150K, সে অনেক ক্ষেত্রে 40% সে ভ্যাট ট্যাক্স দিচ্ছে। কিন্তু একটা মানুষ যে আসলে বছরে ইনকাম করতেছে $2 মিলিয়ন, সে পুরাটাই স্টকে নিচ্ছে বা বেশিরভাগই স্টকে নিচ্ছে, ওই স্টকের এগেনস্টে সে কমফোর্টেবলি ব্যাংকের থেকে লোন নিতে পারতেছে, এবং ব্যাংকের থেকে লোন নিয়ে সে বেসিক্যালি তার খরচ করতেছে। তাহলে তার ভ্যাট ট্যাক্স কই গেল? ভ্যাট ট্যাক্স নাই। এবং আরও এখানে আমি 100 বিলিয়ন নামে একজন ইউরোপিয়ান, কি বলবো, ইউরোপিয়ান একজন জার্নালিস্টের চমৎকার একটা ডকুমেন্টারি দিলাম, যেখানে সে খুব ডিটেলসে দেখাইছে যে কতভাবে ফ্যামিলি ট্রাস্টের নামে, বিভিন্ন রকম ট্রাস্টের নামে, ফাউন্ডেশনের নামে কতভাবে বড় লোকরা আসলে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়, এবং কিভাবে তারা নিয়মগুলোকে ম্যানিপুলেট করতে পারে, এবং তারা কিভাবে এমন আইন বানাইছে যে আইন তাদেরকে সার্ভ করে। আইন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে সার্ভ করে না ইউরোপ আমেরিকায়, কিভাবে বড় লোকদেরকে সার্ভ করে। জনি হ্যারিস তার এই ভিডিওতে খুবই চমৎকারভাবে দেখাইছে, এবং আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এটা দেখেন, সো দ্যাট আপনি বড় বড় কর্পোরেশনের এবং বড় লোকদের, বিত্তশালীদের যাদের 50 মিলিয়ন USD প্লাস আছে, তাদের কমন করাপশনগুলো আপনি বুঝতে পারেন। এই 3টা ওয়েতে আমি যেটা বললাম, প্রথম যেটা ওয়েটা সেটা হচ্ছে বাই দ্য ডিপ। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে লোন, ব্যাংক থেকে তারা লোন এবং লোন নিয়ে কীভাবে সে কাজ করে। 3 নাম্বার যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে ভ্যাট ট্যাক্স, কীভাবে সে ভ্যাট ট্যাক্সকে বারবার সে সিস্টেমেটিক্যালি সে ফাঁকি দেয়, যেন সে মধ্যবিত্ত যেখানে সাফার করবে, তার জীবনের মধ্যবিত্তের সমস্ত পুঁজি যেখানে সেভিংস, যেখানে ভ্যাট ট্যাক্স দিয়ে শেষ হয়ে যাবে, সেখানে বড় লোক কীভাবে আরও সিগনিফিকেন্টলি বড় লোক হবে, তার ভ্যাট ট্যাক্স দিতেই হবে না অথবা অনেক কম দিতে হবে।
এবং এটা আমাদের জন্য এই জন্য বোঝা ইম্পর্টেন্ট, এই হাইপার ক্যাপিটালিজমে আমরা যদি আমেরিকা এবং ইউরোপের যত রকম লাইফস্টাইল, যত রকম মোডালিটি যা কিছু আছে সেটাকে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের ধ্বংস হওয়ার জন্য আর অন্য কিছু বাকি নেই। আমাদের ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট যে আমরা ইউরোপ এবং আমেরিকার যা কিছু ভ্যালুজ, প্রসেস, সিস্টেম কপি করি এবং আমাদের দেশে পেস্ট করি এবং আমরা আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে ধ্বংস করে ফেলি। এবং সেইখানে আপনি দেখেন ইসলাম জাকাত দেওয়াকে বাধ্যতামূলক করছে। পৃথিবীর সবচেয়ে ধনী যেই 100 মানুষ এখন আছে, তারা যদি সিম্পলি 1 বছর জাকাত দেয়, তাহলে ওই বছর পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ চিকিৎসার বাইরে থাকবে না। ক্যান ইউ ইম্যাজিন ইট? ইসলাম কত সুন্দর! ইসলাম বারবার বলছে যে তুমি যে চ্যারিটি দাও এটা হচ্ছে সাক্ষী যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, এটা হচ্ছে বোরহান, এটা হচ্ছে প্রমাণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করো। দান প্রমাণ, এটা হচ্ছে কি ইসলামের শিক্ষা। ক্যাপিটালিজম ইসলামের, হাইপার ক্যাপিটালিজম ইসলামের শিক্ষা না, অপোজিটটা ইসলামের শিক্ষা। এবং তারা তাদের নিজেদেরকে দান, যে দানের নামে যা কিছু করে সেটা আসলে তাদের বেশিরভাগই নিজেদেরকেই আবার বড় করার জন্য, অথবা পৃথিবীকে তারা যেন তাদের পছন্দ মতো ডমিনেট করতে পারে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মোটিভেশন। এখানে আমি হাইলি রেকমেন্ড করব এই সূরা লাইলের এই ভিডিওটা দেখার জন্য, কারণ সূরা লাইলে আল্লাহ আযজা ওয়া জাল এই সমস্যাটার সলিউশন খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। যেখানে সূরা লাইলে আল্লাহ বলছেন যারা কৃপণ এবং হোর্ড করে তারা কীভাবে জাহান্নামে যাবে, যারা হোর্ডিং করে, জমায়, এবং যারা দান করে, আল্লাহকে ভয়ের কারণে যারা দান করে, তারা কীভাবে জান্নাতের পথে যাবে এবং তাদের জান্নাতের পথে যাওয়াটাকে আল্লাহ কীভাবে প্রশস্ত করে দেবেন। সূরা লাইলের ভিডিওটা ট্যাগ করা আছে।